মেঘনা নদীর পাড় ধরে হাঁটলে এখনও বাতাসে কান পাতলে শোনা যায় কিছু গল্প, কিছু অন্ধকার কিংবদন্তি। আজ আমরা তেমনই এক ঝড়ের রাতের গল্প বলবো, যখন খ্যাপা মেঘনার ভাঙনের মুখে পড়া এক পুরনো কবরস্থান থেকে বেরিয়ে এসেছিল এমন এক শক্তি, যাকে মাটিও নিজের বুকে ঠাঁই দিতে চায়নি। সেই রাতের কাজটা যে কতটা ভয়ঙ্কর ছিল তা এই একটা কথাতেই পরিষ্কার। যখন মেঘনার করাল গ্রাস আর পেটের খিদে এক হয়ে যায়, তখন কি আর করা? জিন্দা মানুষের চেয়ে মরা মানুষের দামই তো বেশি মনে হয়। চলুন তাহলে ঢোকা যাক সেই ঝড়ের রাতের আরও গভীরে। মেঘনার পানি ফুসছে, পাড় ভাঙছে, আর একটু একটু করে গিলে নিচ্ছে আস্ত একটা কবরস্থান। আর ঠিক সেই সময়ই দুজন মানুষ একটা অকল্পনীয় কাজ হাতে নেয়, পুরনো কবর খুঁড়ে লাশ তোলা। এই কাজে ছিল দুজন মানুষ, একেবারে দুই মেরুর দুজন। একজন করিম শেখ, যার কাছে কবর খোঁড়া, লাশ তোলা এসব বলতে গেলে জলভাত, ৩০ বছরের অভিজ্ঞতা। সে বলে, মরা মানুষরে ডরায় না, ডর জিন্দা মানুষরে। আর তার সাথে আছে রতন, একদম নবাগত। পেটের দায়ে এই ভয়ঙ্কর কাজে এলেও কবরস্থানের ওই কবরের নিস্তব্ধতা আর ঘুটঘুটে অন্ধকার তাকে প্রতি মুহূর্তে যেন গিলে খাচ্ছে। তো ওরা কবরটা খুঁড়তে শুরু করল, আর তখনই কোদালের এক আঘাতেই এমন কিছু একটা হলো যা তাদের দুজনেরই শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বইয়ে দিল। এটাই ছিল অস্বাভাবিক কিছুর প্রথম চিহ্ন। ভাবা যায়, ২০-২০টা বছর ধরে একটা কবর মাটির নিচে, অথচ কোনো হাড়গোড় নেই। বেরিয়ে এলো একটা আস্ত কাফন, একদম অবিকৃত। শুধু কাদার দাগ লেগে আছে, কিন্তু পচে যাওয়ার কোনো চিহ্নই নেই। এটাই ছিল প্রথম বিপদ সংকেত, যা ওরা তখনও বোঝেনি। আর যখন লাশটা বাঁশের খাটিয়ায় তোলা হলো, রতনের তো ভিড়মি খাওয়ার জোগাড়। এ তো মরা মানুষের ওজন না, মনে হচ্ছে যেন জীবন্ত তাগড়া জোয়ান কেউ শুয়ে আছে। ঠিক তখনই গ্রামের মেম্বার সাহেব এসে তাদের আরেকটা খবর দিয়ে গেলেন। বললেন, এটা সাধারণ কারো কবর না, এটা এক পাগলা ফকিরের কবর, যে কিনা কালো জাদু করত। ওরা তো খাটিয়া কাঁধে নিয়ে এগোতে শুরু করল একটা ঘন অন্ধকার বাঁশবাগানের মধ্যে দিয়ে। আর রতনের মনে হতে লাগল, প্রতিটা পা ফেলার সাথে সাথে বোঝাটা ভারী হচ্ছে। রতনের কাঁধ যেন ছিঁড়ে যাচ্ছে। ওর কেবলই মনে হচ্ছে কাফনের ভেতরের ওই জিনিসটা ফুলে ফেপে উঠছে, ওজন বাড়ছে। না, এটা কোনোভাবেই একটা মৃতদেহের ওজন হতে পারে না। আর ঠিক তখনই হঠাৎ করে সব শব্দ থেমে গেল। বাঁশবাগানের সব আওয়াজ চুপ। আর রতন একদম স্পষ্ট নিজের কানের পাশে শুনতে পেল একটা ভারী ভেজা নিঃশ্বাসের শব্দ। রতন ভয়ে ভয়ে কাপা কাপা টর্চের আলোটা ফেলল খাটিয়ার দিকে, আর যা দেখল তাতেও রক্ত পানি হয়ে যাওয়ার জোগাড়। কাফনের কাপড়টা, বুকের কাছটা ঠিক যেন শ্বাস নেওয়ার মতো ধীরে ধীরে ফুলে উঠছে, আবার নেমে যাচ্ছে। এই পর্যন্ত যা ছিল তা তো ছিল শুধু অনুভূতি, একটা সন্দেহ। কিন্তু এবার কফিনের ভেতরের সেই জিনিসটা নিজেকে প্রকাশ করার জন্য তৈরি। গল্পের আসল ভয়ঙ্কর পর্বটা এখান থেকেই শুরু। করিম তো রতনকে ধমক দিয়ে এগোতে যাবে, ঠিক সেই মুহূর্তে কাফনের ভেতর থেকে একটা শব্দ হল, মট মট মট। শুকনো হাড় চিবিয়ে খেলে যেমন শব্দ হয়, ঠিক তেমন। করিমের মতো পাকা লোকও এই শব্দ শুনে ভয়ে 2 পা পিছিয়ে গেল। আর তারপর কাফনের ভেতর থেকে ভেসে এলো একটা গলা, শুকনো ফ্যাসফ্যাসে, যেন বহু বছর ধরে কেউ কথা বলেনি, এমনি এক কবর থেকে উঠে আসা কণ্ঠ। সেই কণ্ঠটা বলল, ২০ বছর এই মাটির নিচে দম বন্ধ হইয়া আসিল রে করিম, আজ তুই আমারে মুক্ত করলি। কাফনটা ভেতর থেকে ছিঁড়ে গেল। টর্চের আলোয় দেখা গেল এক বিভৎস দৃশ্য। লোকটার শরীর পচেনি, বরং চামড়া শুকিয়ে এমন হয়ে গেছে যেন গাছের ছাল। চোখ দুটো হলুদ আগুনের মতো জ্বলছে, আর ঠোঁটবিহীন মুখটা দিয়ে বেরিয়ে আছে হলদে ধারালো দাঁত। লম্বা কালো নখ দিয়ে ওটা কাফন ছিঁড়ছে। ওরা আর এক মুহূর্ত দাঁড়ায়নি, দিল দৌড়, জীবনের সবথেকে ভয়ঙ্কর দৌড়। পেছনে তাড়া করে আসছে এমন এক শয়তান যাকে মৃত্যুও ছুঁতে পারেনি। বাঁচার জন্য ওরা মরিয়া হয়ে একটা আশ্রয় খুঁজছে। দৌড়াতে দৌড়াতে এসে থামল গ্রামের মসজিদের বারান্দায়। আর তখনই দেখল এক আশ্চর্য জিনিস। ওই জীবন্ত লাশটা ওদের পিছু পিছু মাঠ পেরিয়ে এলেও মসজিদের পবিত্র সীমানার চৌখাট পেরোতে পারল না। রাগে ক্ষোভে সীমানার বাইরে দাঁড়িয়ে মাটি আঁচড়াতে লাগল। করিম বুঝল, এখানে তারা বেঁচে আছে, কিন্তু এটা সাময়িক। সারা রাত তো আর এভাবে কাটানো যাবে না। তখনই ওর মাথায় একটা পুরনো কথা খেলে গেল। সে শুনেছিল, কালো জাদু 2টো জিনিসকে একদম সইতে পারে না। এক হলো খাঁটি লোহা, আর 2 বহতা পানি, মানে নদীর স্রোত। একটা ভয়ঙ্কর কিন্তু মরিয়া পরিকল্পনা করল করিম।
এবার শুরু হল শেষ লড়াই। করিম নিজের জীবন বাজি রেখে সেই অশুভ শক্তিকে মেঘনার ভাঙনের কিনারায় নিয়ে যাওয়ার জন্য তৈরি হল, যেখানে খ্যাপা নদীর স্রোত অপেক্ষা করছে। ব্যাস, করিম মসজিদের সীমানা থেকে বেরিয়েই দৌড় দিল নদীর দিকে, মেঘনার দিকে। আর ওই জিনিসটাও শিকারের লোভে ছুটল ওর পেছনে। একেবারে ভাঙনের কিনারায় এসে করিম ঘুরে দাঁড়ালো আর হাতের লোহার কোদালটা দিয়ে মারল এক বাড়ি, সজোরে, ওই শয়তানের বুকে। কোদালের ধাক্কায় ওটা টাল সামলাতে পারল না, গিয়ে পড়ল একদম ভাঙনের মুখে। আর সাথে সাথেই এক বিশাল গুমগুম শব্দ করে পাড়ের ওই মস্ত মাটির চাঙড়টা ধসে পড়ল মেঘনার উত্তাল স্রোতে। একটা চিৎকার শোনা গিয়েছিল, হাড় কাঁপানো একটা আর্তনাদ, কিন্তু মেঘনার গর্জনে সেটাও চিরতলে হারিয়ে গেল। পরদিন সকালে যখন আলো ফুটল, তখন সব শান্ত। মনেই হচ্ছে না কাল রাতে এখানে এমন কিছু ঘটেছিল। রতন সেই রাতের পর থেকে ভয়ে আর ওমুখ হয় না। করিম শুধু শান্তভাবে মেঘনার দিকে তাকিয়ে বলেছিল, মাটি যারে নিতে চায় না, মেঘনা তা ঠিকই নিজের পেটে টায়না নিয়ে যায়। কিছু কিছু রহস্য হয়তো নদীর গভীরেই লুকিয়ে থাকা ভালো। মেঘনা যেমন মানুষের ঘরবাড়ি ভাঙে, তেমনি হয়তো মাঝে মাঝে এভাবেই অশুভ শক্তিকে নিজের অতল গহ্বরে ডুবিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হল, সেই গভীর জলের নিচে আর কত অভিশাপ মুক্তির অপেক্ষায় দিন গুনছে, কে জানে।